we know you are a very good public speaker. আপনি অনেক বক্তব্য দেন। ফ্র্যাটার্নিটির অনেক জায়গাতেই আপনার সাক্ষাৎকার নেওয়া হয়। সো এইটা একটু ভাইয়া জানতে চাই বিকজ অ্যাজ এ বিজনেস লিডার আমার মনে হয় যে আমাদের একদম মানে আমাদের তো কারিকুলামের মধ্যেই পাবলিক স্পিকিং প্রেজেন্টেশন এগুলো থাকেই। রাইট, আর রাইট। যেহেতু যেহেতু আমরা যেই ফিল্ডেই যাই না কেন বিজনেস থেকে আমাদেরকে পাবলিক স্পিকিং এর মধ্য দিয়ে যেতে হয়। কেউ হয়তো খুব বড় স্টেজে বলে, কেউ ছোটখাটো স্পেসে বলতে হয়। সো রাইট। ওই জায়গা থেকে ভাই আমি একটু শুনতে চাই যে আপনি যখন যেকোনো একটা পাবলিক স্পিকিং বা প্রেজেন্টেশনের জন্য নিজেকে প্রিপেয়ার করেন, বা আপনি জানেন যে কথা আগামীকালকে আপনার একটা পাবলিক স্পিকিং আছে বা কথা বলতে হবে একটা জায়গায় যেখানে ২-৩০০ লোক থাকবে, হয়তো কোনো একটা বিজনেস কনফারেন্স আর কোনো কিছু কোনো কোনো একটা স্টুডেন্টদের সামনে হোক, আহ, কোনো মোটিভেশনাল স্পিচ হইতে পারে সেটা। আপনার প্রিপারেশনের ফেজ গুলো কি, মানে আপনি কিভাবে প্রিপেয়ার করেন নিজেকে? থ্যাংক ইউ। সুন্দর কোশ্চেন করেছেন। সেটা হচ্ছে গিয়ে ফার্স্ট হচ্ছে গিয়ে আমি যেটা করি একটা রিসার্চ করি যে আমাকে একটা স্পেসিফিক টপিক দেওয়া হয়েছে। কথা কথা ইন্টারভিউ নিয়ে একটা টপিক দেওয়া হয়েছে যে আপনি ইন্টারভিউ স্কিল নিয়ে কথা বলবেন। এটা নিয়ে আমি রিসার্চ করি। তুমি যদি ধরো ওয়ার্ল্ডের বিখ্যাত আম, অনেকে আছে যারা প্রচুর রিসার্চ করে একটা পাবলিক স্পিকিং এ যায়। মার্টিন লুথার কিং আই হ্যাভ এ ড্রিম এইটা স্পিচের জন্য আমেরিকার ইতিহাস ও নাগরিকের উপর ঘন্টার পর ঘন্টা রিসার্চ করেছে। ফার্স্ট হচ্ছে গিয়ে তোমাকে রিসার্চ করতে হবে যে বিষয়টা নিয়ে তুমি কাজ করবে। দ্বিতীয় হচ্ছে গিয়ে তোমাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মানে তুমি চিন্তা করবো যে না, আমি কালকে আমি কোন স্টেজে দিব, কত অডিয়েন্স থাকবে, আমি প্র্যাকটিস শুরু করি। তুমি তোমার কথাগুলো যখন বারবার বলবা তখন দেখবো যে অনেক ইজি হয়ে গেছে। যেমন তুমি যে সরি বলো এটা কিন্তু কখনো বাজে না, বাট আমি তোমাকে যদি বলি ক্যাটাস্ট্রফি বলো, প্রথমবার কিন্তু তোমার বেঁচে যাবে, বাট ৮-১০ বার বললে কিন্তু আর বাঁচবে না। ঠিক একইভাবে তুমি যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু বাঁচবে না। টনি রবিনসন ওয়ার্ল্ডের সবচেয়ে বড় পাবলিক স্পিকার বর্তমানে, টনি রবিনসন। সে তার যে কোনো প্রোগ্রামের আগে ১০ থেকে ১২ বার নিজে প্র্যাকটিস করে। আর তুমি তো টনি রবিনসনকে এখন সোশ্যাল মিডিয়া কল্যাণে সবাই চিনে। সে ওয়ার্ল্ডের ১ নম্বর মনে করো পাবলিক স্পিকার। তার কিন্তু পাবলিক স্পিকিং করে তার যে ইনকাম বছরে প্রায় $৩০০ মিলিয়ন সে ইনকাম করে। পাবলিক স্পিকারদের কিন্তু ইনকাম অনেক হায়ার লেভেলে, খুবই হায়ার লেভেলে। তাহলে এত বড় একটা রিনাউন জায়গায় তুমি নিজেকে প্রেজেন্ট করবা, তাহলে তোমার প্রিপারেশন লাগবে না ১০ থেকে ১২ মাস তোমার মানে প্রিপারেশন নিতে হবে। তারপর হচ্ছে শ্রোতারা, তোমার মনে করো যারা অডিয়েন্স আছে তারা কিরকম, তারা কি বিজনেস শ্রেণীর, বা তারা কি স্টুডেন্ট, না তারা কর্পোরেটের টপ লেভেলে আছে। এটা আইডেন্টিফাই করে তোমার কিন্তু মেনুটা ওইভাবেই তৈরি করতে হবে। সে কোন কথায় আটকাবে, সে তার সামনে কিভাবে কথা বলতে হবে। যেমন স্টিভ জবস, যখন আমরা জানি স্টিভ জবের প্রেজেন্টেশন সবচেয়ে ভালো ছিল, আইফোন লঞ্চে যেত, সে কিন্তু আমরা দেখতাম যে শুধুমাত্র ছবি দিত, দুই একটা লেখা দিত, কারণ ওই জায়গায় সব টেক লাভাররা থাকতো। তারা কিন্তু টেকের করতো এবং উনি কিন্তু ওটাই হাইলাইট করতো। যদি বেশি লেখা দিত ওটা কিন্তু মানুষ পছন্দ করতো না। দ্যাটস ওয়াই অডিয়েন্সটাকে নিচটা জেনে তুমি ওইভাবে প্রিপেয়ার করা আর নোটস তৈরি করা। তুমি কিছু কিছু জায়গায় মনে করো ভুলে যেতে পারো, নোটস গুলো তুমি জাস্ট তোমার ডেস্কে রাখলা, ওটা রেখে তুমি মাঝে মাঝে কথা বললা, তাহলে কিন্তু তোমার জন্য অনেক ইজিয়ার হয়ে যাবে। তো এই ৪টা ভাবে যদি রিসার্চ করে, প্র্যাকটিস করে, তারপর হচ্ছে মানে তোমার যে অডিয়েন্স তারা কিরকম সেটা যদি জেনে নেওয়া যায়, আর যদি নোটস তৈরি করে নেওয়া যায়, তাহলে যে কারোর জন্য পাবলিক স্পিকিং একেবারে ইজি এবং ইজিয়ার, এটা নিয়ে নো ডাউটস। এবং তুমি জানো ওয়ার্ল্ডে কিন্তু একটা ভয়ের, একটা বড়তম ভয়ের কারণ হচ্ছে কিন্তু পাবলিক স্পিকিং। মনে করো তুমি আমি এক জায়গায় গিয়েছি, হঠাৎ আমরা প্রস্তুত না, হঠাৎ বললো যে আপনি পাবলিকদের জন্য কিছু বলেন, ঠিক আছে? তখন হয় কি একটা বিব্রতকর সিচুয়েশনে অনেকে স্মার্ট লোকও বলতে পারে না। হ্যাঁ, কেন? এটা কিন্তু অন্যতম ভয়। এবং একটা গবেষণা আছে, গবেষণাটা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ। ওরা একটা গবেষণা করেছে পাবলিক স্পিকিং নিয়ে, যে জায়গায় দেখা গিয়েছে ৭৫% মানুষ পাবলিক স্পিকিং এ ভয় পায়, যোগ্যতা থাকার সত্ত্বেও। প্রচন্ড যোগ্যতা আছে। যেমন অনেক কোম্পানি, আমি নাম বলবো না, আমার সাথে অনেক কোম্পানির চেয়ারম্যানদের কোনো স্পিচ থাকতো, পরে আমার বলতো যে তুমি যাও, তুমি যে দিয়ে আসো, বলবো যে স্যার এটা এটা, ঠিক আছে? মানে তারা একটু ভয় পেত। হ্যাঁ, তারা যে পারবে না সেটা, তারা অনেক সুন্দরভাবে পারবে, কিন্তু তারা ওই জিনিসটা অ্যাভয়েড করতে যেত। তার মানে এই ৪টা প্রিপারেশন থাকলে যে কেউ পাবলিক স্পিকিং এ ভালো করতে পারবে। বাহ বাহ, খুব ভালো বললেন ভাইয়া। আরেকটু বুঝতে চাই ভাইয়া, মানে
আপনি যখন পাবলিক স্পিকিং এ যান নিশ্চয়ই আপনি অডিয়েন্সকে চেনার কথা বললেন, অডিয়েন্স অনুযায়ী ওইভাবেই মেনুটা প্রিপেয়ার করতে বললেন। আমি জাস্ট আমার একটা ছোট্ট অভিজ্ঞতা বলি ভাইয়া, আমি যেটা করি আমি মিররিং করতে পারি না, মানে মিররের সামনে আমার কথা বলা আসলে হয় না। অনেকে আবার খুব ভালো পারে ওইটাতে। তো আমার যেটা হয় আমি লিখলে আমার ব্রেইনের নার্ভ গুলা খুব সচল থাকে। আমি পুরো স্পিচটাই লিখি। আমার প্ল্যান থাকে যে আমি যদি 80% ডেলিভার করে দিয়ে আসতে পারি, ওইটাও হয়তো আপনি যেটা বললেন নোটসটা থাকে। সো ওইটাকে কয়েকবার পড়ি নিজের মধ্যে মামলিং করতে থাকি এবং ওইটা ছাড়া আমি কি পারবো কিনা এটা একটু চিন্তা করি। দেন আমার মনে হয় যে আপনি সুন্দর বললেন ভাইয়া, আমার মনে হয় যে এটা অনেকেরই কাজে লাগবে পাবলিক স্পিকিং এর এই জায়গাটা। আরেকটু একটু শুনতে চাই ভাইয়া, আপনি মানে পিপল কে এঙ্গেজ করেন কিভাবে? এঙ্গেজমেন্ট। ওকে, ওকে, ফাইন, এঙ্গেজমেন্টটা নাইস কিভাবে কোশ্চেন। করেন? পিপলকে এঙ্গেজ করার প্রথম যে বিষয়টা, তুমি মনে করো একজন তোমার সাথে কথা বলছে, পার্সন টু পার্সন আসো, তুমি অন্যদিকে তাকিয়ে মোবাইলটা ইউজ করছো, তাহলে কিন্তু সে তোমার সাথে কথা বলে কমফোর্ট ফিল করবে না। তাহলে প্রথম কাজ হচ্ছে, তুমি যে অডিয়েন্সের সামনে কথা বলবে, সকলের চোখের দিকে তাকাবে, তুমি তাকাবে। তাহলে কি অডিয়েন্সের সাথে তোমার প্রথম কানেকশনটা কিন্তু হয়ে যাবে। সবার দিকে তাকিয়ে, অনেকে সবার দিকে তাকাতে চাচ্ছে না, শুধুমাত্র মাইকটা ধরে কথা বলতেছে, নো, এইভাবে করা যাবে না। তাহলে কিন্তু তোমার জড়তা বাড়বে, তুমি কিন্তু ফ্লেক্সিবল হতে পারবে না। তুমি দাঁড়িয়ে আস্তে আস্তে ব্রেদিং নিবে, সবার দিকে তাকাবে, এবং কথা বলাটা তোমার অনেক স্লো হতে হবে। অনেকে খুব দ্রুত কথা বলতে যায়, যার ফলে ব্রেদিংটা আরো বেড়ে যায়, তখন কথায় জড়তা চলে আসে, সে কিন্তু কথা বলতে পারে না ঠিক। সো খুব স্লোলি, খুব স্টেডি এবং খুব আস্তে আস্তে শুরু করবে, অল্প অল্প করে সবার দিকে তাকাবে, যেটা তার মানে প্রথমে মানে তাকিয়ে থাকতে হবে। এটা কিন্তু বারাক ওবামাও কিন্তু একই স্টাইলে সে করতো, হ্যাঁ, পাবলিক স্পিকিং। বারাক বারাক ওবামা বিভিন্ন কেস পড়লে তুমি দেখবা যে সে যখন কথা বলতো, প্রথমে সে কি করতো, সবার অ্যাটেনশন গ্রো করার জন্য সবার দিকে তাকাতো। তারপর হচ্ছে ইন্টারাকশনটা। মনে করো যে তুমি প্রথমে অডিয়েন্সের সাথে একটা ইন্টারাকশন, মনে করো তুমি বললো আপনারা কেমন আছেন, হ্যাঁ, সবাই হঠাৎ করে নড়ে চড়ে বসলো, যে এতক্ষণ যারা ছিল কেউ তো জিজ্ঞেস করলো না। বললো যে ভালো আছি সবাই, হ্যাঁ, আপনারা কি কোথা থেকে আসছেন, দুই একজন বললো আমি বরিশাল থেকে আসছি, আমি নোয়াখালী থেকে, একটু মজা করলা। এতে হয় কি, এঙ্গেজমেন্টটা বাড়ে। যখন এঙ্গেজমেন্টটা বাড়ে, তখন কিন্তু তোমার জন্য ইজিয়ার হয় কথা বলার জন্য, তখন আপন লোক মনে হয়। তারপর হচ্ছে গিয়ে মনে করো প্রথম স্টার্টটা একটু ডিফারেন্ট ওয়েতে করা। সবাই তো এসে জাস্ট ওইটা নিয়ে কথা বলে, মানে মাইকটা নিয়ে কথা বলে, তুমি যদি একটু ডিফারেন্ট ভাবে স্টার্ট করতে পারো। আমরা গত বছরের আগের বছর মনে হয় আইমান সিদ্দিকের একটা প্রোগ্রাম ছিল। ওই প্রোগ্রামে সে কিন্তু নাচতে নাচতে ঢুকছে অডিয়েন্সের সামনে। অডিয়েন্স তো হাসতে হাসতে অস্থির, মানে এটা কিন্তু কানেক্ট করার জন্য করেছে একটা বড় অডিয়েন্সের গ্রুপের সাথে, হ্যাঁ। আবার তুমি যদি দেখো ম্যালেরিয়ার নিয়ে একটা বিল গেটস এর একটা প্রোগ্রাম ছিল, যে একটা মশার মধ্যে থেকে বের হয়েছে। ওইটা দেখে মানুষ খুব এঙ্গেজ হয়ে গিয়েছে। তো আলটিমেটলি কি, একদম হাস্যস্য কিছু করা। আর হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ। বডি ল্যাঙ্গুয়েজটা তোমার কিন্তু সুপেরিয়র হতে হবে। তুমি যদি ওই জায়গায় গিয়ে এরকম হাত বেঁধে রাখো, কথা বলতে যদি পিছনে হাত দিয়ে রাখো, যেটা কিন্তু আসলে তোমার, তুমি যে কনফিডেন্ট, এটাই কিন্তু প্রকাশ পাবে। তখন কিন্তু অডিয়েন্সে তোমার প্রতি আগ্রহ কমে যাবে। তো সাইমন সিনেক, যে ওয়ার্ল্ডের অন্যতম প্রেজেন্টার, তার একটা আছে গোল্ডেন সার্কেল কনসেপ্ট, যেটা হচ্ছে গিয়ে মঞ্চে বিভিন্ন জায়গায় ঘুরে 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 কথা বলা, যাতে অডিয়েন্সের শেষ মাথা পর্যন্ত গিয়ে কানেক্ট হতে পারে। অডিয়েন্স এই জায়গায় থাকলে এই জায়গায় গিয়ে কানেক্ট হতে পারে, খুব সামনে গিয়ে কথা বলা, তাতে কি ইন্টারাকশনটা বাড়ে এবং সহজ হয়। তো এই বিষয়গুলো যদি কেউ ফলো করে, যেমন আই কন্টাক্ট, ইন্টারাকশন, তারপর হাস্যরস কিছু করা, বডি ল্যাঙ্গুয়েজ, তাহলে যে কোনো জায়গায় সে যে কাউকে এঙ্গেজ করতে পারবে মনে হয়। বাহ! বাহ! আরেকটা জিনিস ভাইয়া, মানে আমরা অনেক সময় ফিলার যেটা বলি, আপনি কিছুটা কভার করে ফেলছেন অলরেডি। যেটা বলি যে ধরেন কথার কথা খুব monotonous কোনো টপিক নিয়ে অনেক সময় আমাদেরকে বলতে হয়। বিজনেস নাম্বারস নিয়ে কথা বলতে হয়, চার্টস অ্যান্ড আদার থিংস এগুলো নিয়ে কথা বলতে হয়। একটু ফিলার দেওয়া, অন্য একটা টপিকে একটু কথা বলে নিয়ে আসা। আপনি যেটা বললেন যে পিপল কে এনগেজ করে যে ভাই তুমি কোত্থেকে আসছো? একটু কেউ বলল বরিশাল, কেউ নোয়াখালী, কেউ কুমিল্লা, হ্যাঁ, সিলেট এইভাবে বলল। আ এই আপনি কিভাবে ভাইয়া ফিলার গুলা ইউজ করেন যদি একটু বলতেন আমাদেরকে? আচ্ছা, আমি যেটা করি, আমি আসলে দেখি যে যে গ্রুপটার সাথে কথা বলবো, হ্যাঁ, ওই গ্রুপটা আসলে ইন্টারেস্ট বেসটা কোথায়। কথা কথা স্টুডেন্ট, স্টুডেন্টদের কিন্তু ইন্টারেস্ট বেসটা একটু অন্যরকম। ব্যবসায়ীদের তাদের ইন্টারেস্ট বেসটা কিন্তু অন্যরকম। স্টুডেন্টদের ইন্টারেস্ট বেসটা থেকে মেইনলি কেরিয়ার ফোকাস। বিভিন্ন সময় যদি আমরা ঘুরিয়ে ঘুরিয়ে কেরিয়ারের অনেক মজার মজার গল্প বলি, তারা কিন্তু খুব মজা পায়। আবার যারা বিজনেস ফোকাস, তাদের যদি প্রফিটের কথা খুব বেশি বলি, মাঝে মাঝে হঠাৎ করে ঢুকে গেলাম যে
এ কিন্তু এরকম 2 কোটি টাকা ইনকাম করছে, এরকম একবারে সিম্পল একটা জিনিসে সব কিন্তু অ্যাটেনশন গ্রো হয়ে গিয়েছে। হঠাৎ অ্যাটেনশন চলে গেছে, সবাই ঘুম আসতেছে বা আসছে, হঠাৎ করে এটা যখন বলবো যে দেখেন এই জ্যাকমা কিভাবে এটাকে টার্ন ওভার করেছে, জ্যাকমা কিভাবে এটাকে বিলিয়ন ডলার কোম্পানিতে, দেখেন এই একটা রুল ফলো করে সব কিন্তু অ্যাটেনশন গ্রো হয়ে গেছে। হ্যাঁ, আর আমাদের অনেক সময় যেমন মানে তো এগুলো চলে আসে। হ্যাঁ, এগুলো চলে আসার আগে আমার মনে হয় যে এগুলোকে একটু অ্যাভয়েড করে একটু স্মাইলিং বেশি থাকলে, কানেক্ট থাকলে অডিয়েন্সের সাথে, তখন কিন্তু এগুলো আসে না। যখন অডিয়েন্সের সাথে কানেক্টটা না থাকে তখন কিন্তু বোরিং ফিল করে এই কথাগুলো আসে। তো হয়েছে এরকম আমরা বলি অনেক সময়। হ্যাঁ, এটা রাইট, সবারই রাইট, ভুল রাইট। হয়। তো একটু হাস্যোজ্জ্বল থাকা আর অডিয়েন্সের সাথে একটু কানেক্ট বেশি থাকা, তাহলে এটা মনে হবে যে একেবারে নিজের বাসার একটা প্রোগ্রাম হচ্ছে। এইভাবে করলে আমার মনে হয় এগুলো আস্তে আস্তে রিকভার হবে। আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস ভাইয়া, খুব শর্টলি যদি একটু বলেন আমাদেরকে, যে অনেক সময় স্টোরি আমরা বলি যে আমার পুরা প্রেজেন্টেশনটা একটা স্টোরির মতো হবে। সো আপনার কাছে কি মনে হয় স্টোরিটা আসলে কি, মানে কি, মানে স্টোরি বলতে কি বুঝায়, বুঝি আর আচ্ছা, কি আমরা, আপনার কাছে কি মনে হয়? এখন হ্যাঁ, এইবার মনে করো আমি আজকে অনেক থিওরিটিক্যাল কথাবার্তা বলতে পারতাম। হ্যাঁ, এখন আমি তোমার সাথে পুরো জার্নিতে কিন্তু অনেকগুলো স্টোরি বলেছি। হ্যাঁ, স্টোরি গুলো কেন বলেছি? যেগুলো মানুষ রিক্যাপ করতে পারে। হ্যাঁ, তুমি যদি এখন পর্যন্ত এই 52 মিনিট কথা হয়েছে, তুমি যদি রিক্যাপ করো, হঠাৎ তোমার কিছু কিছু স্টোরি মনে পড়বে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু কথা মনে পড়বে। হ্যাঁ, বা আবার মনে পড়বে যে বিল গেটস এর কিছু কথা। হ্যাঁ, বা টনি রবিন্স এর কিছু কথা মনে পড়বে। এগুলো কিন্তু ওয়ান কাইন্ড অফ স্টোরি। হ্যাঁ, তুমি যদি হুক যেটাকে বলে, মনে করো তুমি যে কোনো কিছু শুরুতে দেখবা যে সোশ্যাল মিডিয়ার ভিডিও শুরুতে প্রথমেই বলতেছে যে 2008 সালে আমি রিক্সা চালাতাম, এখন আমার টার্নওভার 100 কোটি টাকা। এই কথাটা যদি প্রথম কেউ বলে, যত বোরিং লেকচার হোক, যতক্ষণ এই টপিকটা, কথাটা, ল্যাঙ্গুয়েজটা না আসবে, ততক্ষণ পর্যন্ত মানুষ কিন্তু তোমার ভিডিও দেখবে। তুমি যদি পাবলিক স্পিকার হও, তোমার কথা শুনবে, কখনোই পোর্শনটা আসবে। তো প্রথমে একটা হুক তৈরি করা, তারপর হচ্ছে গিয়ে মনে করো কিছু সমস্যার সমাধান প্রথমে বলে দেওয়া। যেমন ফেসবুক মার্কেটিং এ আপনি যদি ব্যবসা করেন, 6 মাস পর আপনি 5 লাখ টাকা ইনকাম করতে পারবেন। আমি সিক্রেট গুলো পরে বলছি আপনাদের। এই 2-3টা হুক যদি তুমি প্রথমে স্টার্টিং এ করে দাও, মানুষ কিন্তু অধীর আগ্রহে বসে থাকবে, কখনোই হুক গুলো আসবে। তো যে মেইন মেইন যে পয়েন্ট গুলো থাকবে, ওই পয়েন্ট গুলোকে একটু লাস্টের দিকে রাখা, মানুষ কিন্তু তখন ওয়েট করবে, এঙ্গেজ থাকবে। আর ওগুলো যদি তুমি প্রথমে বলে দাও, তাহলে কিন্তু আর মানুষজন এঙ্গেজ থাকবে না। তো এইভাবে তুমি ধরে রাখতে পারবো আশা করি, গল্প করে। আর গল্পগুলো মানুষ মনে রাখে বেশি। খুব শর্টে খুব ক্রিস্পি করে বলেন ভাইয়া, থ্যাংক ইউ। আমি আমি যদি লাস্ট এই সেগমেন্ট থেকে পাবলিক স্পিকিং এর উপর ভাইয়া আপনার কাছে বলি যে কয়েকটা টিপস আমাদেরকে দেন, ফিউ টিপস যেটা আপনি ফলো করেন, হয়তো এই 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 টিপস গুলো ফলো করলে অলরেডি ইউ হ্যাভ গিভেন, যে অলরেডি আপনি বললেন। ওকে, ওকে। তারপরে যদি ভাইয়া এর বাইরে যদি কয়েকটা টিপস আমাদেরকে দেন যে এইটা যদি ফলো করি বা আপনি যেটা ফলো করেন, তাহলে হয়তো পাবলিক স্পিকার হিসেবে ভালো করা যাবে ইন ফ্রন্ট অফ ওকে, অডিয়েন্স। ফাইন। তাহলে প্রথমে একেবারে ফার্স্ট যেটা, সেটা হচ্ছে শুরু ও শেষ শনাক্তকরণ। প্রথমে আপনি কি বলবেন, প্রথম 30 সেকেন্ড এমন কথা বলবেন যেটা মনোযোগ চলে আসে। জ্যাকমা প্রথম 100 চাকরিতে ফেল করেছে, এই কথাটা যদি আমি প্রথমে বলি, মানুষ কিন্তু খুব আগ্রহ নিয়ে থাকবে। তো প্রথম এবং শেষটা খুব ভেরি ইম্পর্টেন্ট। দুই হচ্ছে সিম্পল ভাষা। খুব মানে আমাকে খুব লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বলা যাবে না, কারণ ডিফারেন্ট টাইপস অফ পিপল থাকে। আমি কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বলবো না। আমি খুব শুদ্ধ, খুব যে শুদ্ধ তাও না, বাট স্পষ্ট। আমার প্রত্যেকটা কথা যেন স্পষ্ট হয়, আমার প্রতিটা ওয়ার্ড যেন স্পষ্ট হয়, মানুষ যেন বুঝতে পারে। তাহলে কিন্তু ইজি হবে। মার্ক জাকারবার্গের স্পিচে কানেক্ট দ্য ওয়ার্ল্ড এর মতো সহজ, এটা যদি কেউ ইউটিউবে দেখে দেখতে পারবে যে কত সহজ বাক্যে সে প্রেজেন্ট করেছে, ফেসবুকের যে প্রতিষ্ঠাতা। তারপর বললাম ভিজুয়াল এইড, স্লাইডে কিছু ছবি বা ভিডিও অ্যাড করা, এগুলো কিন্তু মানুষ চলে গেলেও মনে থাকে। যেমন টেকটকের 80% স্পিচ হয় ভিজুয়াল। আমরা যদি স্টিভ জবসেরটাও দেখি, সে কিন্তু পুরোটাই প্রেজেন্টেশনে দেখায়, কিন্তু বোরিং প্রেজেন্টেশন না। আমরা যেমন কর্পোরেটে বোরিং প্রেজেন্টেশন করি, যে অনেক লেখা টেখা থাকে, অনেক না, খুব সিম্পল সিম্পল যে বিষয়গুলো মনে থাকবে, সে যেন ওই ক্যারিয়ার টক থেকে চলে গেলেও বা সে পাবলিক স্পিকিং থেকে চলে গেলেও তার মাথায় ছবিটা রয়ে গেছে, যে এই ছবিটা দেখিয়েছিল, হ্যাঁ এই ছবিটা এইটা বলেছে, ছবিটা মনে আছে। ছবিটা থেকে সে কিন্তু কানেক্ট করতে পারতেছে। হ্যাঁ, এরকম কিছু রাইট। ভিজুয়াল প্রেজেন্টেশন দেয়া। আর টাইম ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট।
আমি যেন আমার টাইমটাকে বেশি ক্লোজ না করি, তখন কিন্তু মানুষ আবার বিরক্ত হয়ে যায়। হ্যাঁ, অডিয়েন্স যদি জমে যায় সেটা আলাদা হিসাব, বাট আমার শিডিউল টাইম আছে মনে করেন যে 20 মিনিটস, এখন পরে আবার আরেকজন বক্তা আছে, আমি 30-35 মিনিটস শুধু গল্পই বলতেছি, তখন কিন্তু মানুষ একটু বিরক্ত ফিল করবে। এটার দিকে মনোযোগ দেওয়া আর ফিডব্যাক নেওয়া, ফিডব্যাকটা হচ্ছে কানেক্টের একটা বড় পার্ট, যে আমি বারবার ফিডব্যাক নিতে পারছি কিনা। যদি ফিডব্যাক নিতে পারি তাহলে বুঝতে পারবো যে আমার ডেলিভারিটা কেমন হচ্ছে এবং অডিয়েন্স কি পাচ্ছে। তার মানে আমি 5টা বার রিক্যাপ করি সবার জন্য, শুরু এবং শেষ বক্তব্যটা রেডি করা। একবার শুরু এটা আগে রেডি করতে হবে, সিম্পল ভাষা ব্যবহার করা, স্পষ্ট এবং সিম্পল ভাষা। তারপর হচ্ছে ভিজুয়াল এইড যদি কিছু থাকে এগুলো প্রেজেন্ট করা। তারপর হচ্ছে গিয়ে টাইম ম্যানেজমেন্টটাকে ফোকাস করা। আর লাস্টে হচ্ছে ফিডব্যাক নেওয়া। এই 5টা জিনিস করতে পারলে খুব ইজিয়ার হবে।